তোফায়েল আহমেদের জানাজা থেকে মুক্তিযুদ্ধপন্থী সাধারণ নাগরিকদের গ্রেপ্তার করেছে পুলিশ। এটা কি বাংলাদেশের পুলিশ? একজন মুক্তিযোদ্ধার জানাজা থেকে, একজন মুক্তিযুদ্ধের সংগঠকের জানাজা থেকে সাধারণ মুক্তিযুদ্ধপন্থী জয় বাংলা জাতীয় স্লোগান দেওয়ার কারণে যে পুলিশ বাংলাদেশের সাধারণ মানুষকে গ্রেপ্তার করতে পারে, সে পুলিশ আর যাই হোক বাংলাদেশের পুলিশ হতে পারে না। হয় ওরা কোনো পশ্চিমা গোষ্ঠীর এজেন্ট, আদারওয়াইজ পাকিস্তানপন্থী গোষ্ঠীর পারপাস সার্ভ করতেছে। অর্থাৎ পাকিস্তানপন্থী গোষ্ঠীর পারপাস সার্ভ করা এই পুলিশ কখনোই বাংলাদেশের পুলিশ হতে পারে না। আমি একটা জিনিস বুঝে পাই না, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের অনেক ছোট নেতা, পাতি নেতা, মাঝারি নেতারা বিভিন্ন লোকরে ছাড়ানোর জন্য, বিশেষ করে জামাত শিবিরের এই জুলাই জঙ্গিদের বিভিন্ন ছোটখাটো স্পাই স্লিপার সেলদেরকে ছাড়ানোর জন্য থানায় পর্যন্ত গিয়েছিলেন। নাম উল্লেখ করেই কই, সোহেল তাজ, সে কি হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ এরা যখন গ্রেপ্তার ছিল তাদেরকে ছাড়ানোর জন্য ডিবি অফিসে যায় নাই? গিয়েছে। কিন্তু আজকে যখন মুক্তিযুদ্ধপন্থী সাধারণ পরিবারের সন্তানেরা গ্রেপ্তার হচ্ছে, যারা জয় বাংলা, বাংলাদেশের জাতীয় স্লোগান দিয়েছে, যারা একজন মুক্তিযুদ্ধের জানাজায় মুসলমান হিসেবে উপস্থিত হয়েছে, তাদেরকে সেই জানাজার স্পট থেকে পুলিশ গ্রেপ্তার করেছে, অথচ একজন আওয়ামী লীগের কোনো নেতা গেল না তাদেরকে ছাড়াতে। অথচ তাদেরই মিত্র শক্তিরাই কিন্তু এখন ক্ষমতায়। সোহেল তাজের মিত্র শক্তিরাই তো এখন রাষ্ট্র ক্ষমতায়। গেল না কেন? গেল না? ওগুলো সাধারণ পরিবারের সন্তান, তাই ওরা বাংলাদেশকে ভালোবাসে। এই জন্য বাংলাদেশকে ভালোবাসা যদি অন্যায় হয়, বাংলাদেশকে ভালোবেসে যদি গ্রেপ্তার হতে হয়, তাহলে আমি বলবো গ্রেপ্তার হওয়ার ভিতর কোনো লজ্জা নাই, গ্রেপ্তার হোক, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কষ্টটা এক জায়গায়, সেটা হচ্ছে আমাদের আওয়ামী পন্থী মানুষজনগুলো কেন বিভক্ত? তারা কেন ঐক্যবদ্ধ না? তারা লাল বদরের প্রতি যতটা মায়া দেখায়, ততটা মায়া তারা নিজেদের কর্মীদের বেলায় দেখায় না কেন? তারা কেন দেখায় না বা তাদের ঘরের সন্তানের প্রতি মায়া মহাব্বত? তারা কেন রাজাকার পন্থীদের সঙ্গে আত্মীয়তা করে? কেন করে? তাদের প্রতি মায়া মহব্বত এত বেশি, ঘরের সন্তানের প্রতি মায়া মহব্বত নাই, তাই তো? আজকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যে সাধারণ কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাদেরও কিন্তু পরিবার আছে। আজ পর্যন্ত আমার দেখা জয় বাংলার পক্ষে দাঁড়ানো মানুষগুলোর প্রতি আইন সহায়তা কিংবা রাষ্ট্রীয় কোনো মানবিকতা দেখানো হয়নি। কেন? তাদের বেলায় আইন কার্যকর হয় না, তাদের বেলায় কোনো প্রকার মানবিকতা কার্যকর হয় না, যত মানবিকতা দেখানো হয় লাল বদরদের বেলায়, জুলাই জঙ্গিদের বেলায়। তাহলে আমরা কি বাংলাদেশের প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে কি ভুল করছি? বা বাংলাদেশের প্রতি প্রেম দেখায় কি আমরা ভুল করছি? না দেশপ্রেমিক হয়ে আমরা ভুল করছি? কোনটা? বিষয়গুলো ভাবার দরকার আছে। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। মনে রাখবেন আপনারা এতিম, আপনাদের আশেপাশে কেউ নাই। সৈয়দ আশরাফের একটা কথা আপনাদের মনে আছে যে ছাত্রলীগ শুধু বঙ্গবন্ধুই জন্ম দেয় না, মুস্তাকও জন্ম দেয়। কি জানি অনেক সুন্দর করে তিনি বলেছিলেন, আমি হয়তোবা তার মতো এতটা সুন্দর করে বলতে পারছি না। সেই কথাটা মাথায় রেখে চলবেন। আপনারা এতিম। আর যারা এখন আওয়ামী লীগের ব্যানার ইউজ করছে, যারা এখন আওয়ামী লীগের ধারক বাহক সেজে আছে, একজন সভাপতি, সাধারণ সম্পাদক এই লেভেলে, ঠিক আছে, তারা এখন এই মুহূর্তে আপনাদের জন্য কিছু করতে পারবে না। তাহলে যা করার আপনাদেরই করতে হবে। তো আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। কিভাবে ঐক্যবদ্ধ হবেন? আপনারা 100 জন মিলে একটা জানাজায় গিয়েছেন, ছত্রভঙ্গ হবেন না। পুলিশ কয়জন? 10 জন, 20 জন। আপনারা 100 জন মিলে যদি ওদেরকে ধরেন, ওদের জাইঙ্গা থুইয়া পালাইতে হবে। সুতরাং ঐক্যবদ্ধ থাকবেন, কোথাও একা যাবেন না, একা কোথাও যাবেন না, সোজা হিসাব। কারণ আপনারা জানেন আপনারা এতিম, তৃণমূলে এতিম। এখন মদের গ্লাসে আপোষ করা নেতারা আপনাদেরকে বাঁচাতে আসবে না, এটা মাথায় রাখবেন। সত্য কথা, বাস্তবতা। তোফায়েল আহমেদের জানাজায় একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিম সেই জানাজায় গিয়েছে। এখন বলতে পারেন জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে গ্রেপ্তার করেছে। জয় বাংলা স্লোগান দেওয়া কি অপরাধ? জয় মানে কি? চলেন তো একটু ডিকোড করি। জয় মানে কি? বিজয়। বাংলা মানে কি? বাংলাদেশের বাংলা, তাই তো? তার মানে বাংলার বিজয়। বাংলার বিজয়ে এই স্লোগান শুনে কাদের পেছন জ্বলার কথা বা কাদের পাছায় আগুন লাগার কথা?
তার মানে পুলিশের পাশে আগুন লাগতেছে, তার মানে তারা ওই গোষ্ঠীর সদস্য, ওই গোষ্ঠীর পারপাস সার্ভ করতেছে। জয় বাংলা বললে অর্থাৎ বাংলার বিজয় এই কথা বললে একমাত্র পাকিস্তানপন্থী এবং পশ্চিমা গোষ্ঠীর পাছায় আগুন লাগার কথা, সেটা এপার বাংলায় হোক বা ওপার বাংলায়। তো সব মিলিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওই পাকিস্তানপন্থীদের পাছায় কিন্তু আগুন ধরেছে, তারা কিন্তু আপনার আমার সাথে মিশে আছে। সুতরাং তারা এই যে পুলিশ সদস্য যাদেরকে দেখতে পাচ্ছেন, এই সমস্ত পুলিশ সদস্য তারা সেই পারপাস সার্ভ করছে যে পারপাসটা তারা ৭১ সার্ভ করতে পারে নাই। আর কেন পুলিশ বাহিনী, কেন সেনাবাহিনী? সেনাবাহিনী তো আগে থেকেই বিক্রি হয়ে গেছে, ওইটার হিসাব বাদ দিলাম, অত ওয়াকারুজ্জামান বিক্রি হয়ে গেছে বেশ কয়েকবার বলছি, কিন্তু কেন পুলিশ বাহিনী সেটা বলি। ১৯৭১ সালে পাকিস্তান আর্মির বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র কে ধরেছিল? ১৯৭১ সালে পাকিস্তান আর্মির বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধরেছিল পুলিশ, অর্থাৎ পূর্ব পাকিস্তানের রাইফেলস পুলিশ, ইপিআর, এরাই ধরেছিল। এদেরকে আইডেন্টিফাই করে করে এখন এই বাহিনীগুলোতে ওই সমস্ত পাকিস্তান পন্থীদের প্রভাব বাড়ানোর জন্য তাদের পন্থী লোকজন ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে হিসাব ক্যালকুলেশন কি দাঁড়ায়? তোমরা ৭১-এ যাদেরকে সাপোর্ট দিছো, অর্থাৎ ৭১-এ মুজিব বাহিনী বা মুজিব বাহিনীর সরকার যাদের থেকে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছে, সেই পুলিশ বাহিনীর ভিতরে এখন মেজরিটি ভাগ রাজাকার আলবদর আলবটর বাহিনীও ঢুকাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বট বাহিনী বলি। পুলিশের সাইবার টিম যারা আছে, এখানেও প্রচুর পাকিস্তান পন্থীদের আনাগোনা বাড়ছে। এদের জন্য পরীক্ষা দিতে হয় না, এদের জন্য কোনো রাষ্ট্রীয় নিয়ম নীতি এদের উপর অ্যাপ্লাই হয় না, এরা ডাইরেক্ট নিয়োগ পায়। কিন্তু বিগত ১৭ বছর আমরা কি দেখেছি? যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন যদি ছাত্রলীগের কেউ চাকরি পায়, তার ১৪ গোষ্ঠীর বায়োডাটা নিয়ে টকশোতে খিস্তি করা হয়, টকশোতে তাদের চরিত্র হনন করা হয়। হ্যাঁ, আওয়ামী লীগ দলীয়করণ করছে, আওয়ামী লীগ বাপদাদার নাম পরিচয় জেনে একেবারে পিওর মুক্তিযুদ্ধ পন্থী কিনা সেটা জেনে, পিওর ছাত্রলীগ করা আওয়ামী লীগ করা পরিবার কিনা এটা জেনে তারপর নিয়োগ দিচ্ছে। নাম উল্লেখ করেই বলি, আন্দোলিক রহমান পার্থ, আন্দোলিক রহমান পার্থই তো এগুলা টকশোতে বলছিল না? তাহলে এও তো শেখ পরিবারেরই জামাই। সেই আন্দোলিক রহমান পার্থ এখন কি দলীয়করণ চোখে দেখে না? এখন কি তারা দেখতে পাচ্ছে না যে বাংলাদেশ পুলিশের ভিতর সরাসরি দলীয়করণ হচ্ছে? তোমরা কারিনার জানাজা শেষে তোমরা করতে পারো, মিছিল দিতে পারো, আর তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা স্লোগান দিলেই দোষ। তোমরা কারিনার জানাজা শেষে স্লোগান দিয়া তোমরা মিছিল করতে পারো, তাতে জনগণের কোনো ক্ষতি হয় না। আর তোফায়েল আহমেদের জানাজায় এসে মুক্তিযুদ্ধ জয় বাংলা বলে কথা বললেই তাকে গ্রেপ্তার হতে হয়। এটা কোন দেশের আইন আর কোন দেশের আইনি দ্বিচারিতা? অবশ্যই এটা বাংলাদেশ পন্থী আইন হতে পারে না, অবশ্যই এটা বাংলাদেশি আইন হতে পারে না। এই আইনটা সম্পূর্ণ বাংলাদেশের ভূখণ্ড থেকে পারপাস সার্ভ করতেছে পাকিস্তানি পন্থী গোষ্ঠী, যেটা নেপথ্যে ওই পশ্চিমা সিন্ডিকেটটাই কাজ করছে। তোমরা কারিনার স্লোগান দাও, তোমরা কারিনার জানাজার শেষে স্লোগান দাও, মিছিল করো, তাতে জাত যায় না। তোফায়েল আহমেদের জানাজা শেষ করে একজন মুক্তিযুদ্ধপন্থী লোক জয় বাংলা কইলেই তার নিয়ে তোমাদের গায়ে জ্বলে যায়, গাত্রদাহ হয়। আমরা বুঝি না এগুলা কাদের পারপাস সার্ভ করতেছো তোমরা। জানি কথাগুলো তেতো লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। কারিনার জানাজা শেষে যখন স্লোগান দেয়, মিছিল দেয়, কোনো পুলিশের কিছুই গায়ে লাগে না, কিন্তু যখন তোফায়েল আহমেদের জানাজা শেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধপন্থী পরিচয় দেয়, আত্মপরিচয় দেয়, তখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় এই পুলিশ বাহিনী। কথাটা আমি তিনবার বললাম, একই বাক্য তিনবার বললাম, এই একটা কারণে, যাতে সাধারণ মানুষের মগজে ঢোকে এই বৈষম্যটা। চারিদিকে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, কেউ তো যায় তাদেরকে গ্রেফতার করেন না, তাদের পক্ষে ২-৪টা জাস্টিসের স্লোগান দেন না, কেউ দেন না। চারিদিকে এত চিন্তাই হচ্ছে, পুলিশ নীরব, পুলিশ বেকার বসে আছে। যত তাদের আইন ফলাইতে হয় আওয়ামী লীগের কর্মীদের উপর। কেন? তারা কি করেছে? আওয়ামী লীগের কর্মীরা এখন পর্যন্ত কি করছে? একটা নির্দিষ্ট পার্টিকুলার দলকে দাবানোর জন্য এত চেষ্টা কেন? আবার এই আওয়ামী লীগের এই সমস্ত ছেলেমেয়েরাই যদি এনসিপিতে যোগ দেয়,
তখন আবার তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তার মানে এগুলা দিয়ে কি বোঝানো যাচ্ছে? এই যে মামলা হামলা, এই যে অত্যাচার, এগুলা দিয়ে কি বুঝাইতে চাচ্ছে তারা? যে বাংলাদেশ পন্থী তোমরা হইও না, তোমরা আওয়ামী লীগ পন্থী হইও না, তোমরা ওই যে ডিজিএফআই তৈরি করা এনসিপি, সেনাবাহিনীর তৈরি করা এনসিপি, তোমরা সেটাতে জয়েন করো। তোমরা জামাত যেহেতু এক্সপোজ হয়ে গেছে, জামাতের তো এখন গন্ধ উঠে গেছে, ঠিক আছে তোমাদের জামাত করার দরকার নেই, তোমরা এনসিপি করো, তাই তো? মানে মুক্তিযুদ্ধ পন্থী হওয়ার যাবে না, হওয়ার দরকার নাই, এটা বোঝাতে চাচ্ছে। আর আওয়ামী লীগের কিছু নেতা কর্মী আমার ঘেন্না হয়, এদের সাথে তলে তলে আঘাত করে, মদের গ্লাসে এদের সাথে আপোষ করে এরা আবার লাইভে এসে বয়ান দেয়, তারা এই করবে সেই করবে, এত বড় মানে চুল ছিঁড়ে একেবারে উল্টায় ফেলাবে। নাম ধরে বলি, আজকে একটা কিছু প্রমাণ দেখাবো, তা না হলে হচ্ছে না। কারণ প্রতি মুহূর্তে এই যে কর্মীদের মাথা বিক্রি করা, কর্মীদেরকে মিস ইউজ করা, এটার কারণে ওই সমস্ত কর্মীদের পরিবারগুলো ঝুঁকিতে পড়ছে। আজকে যারা গ্রেপ্তার হয়েছে, আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের নেতারা কি করবে? হাইস্ট গেলে ওর পিসিতে 5,000 টাকা পাঠায় দিবে, আর 2-4টা পেইড লোক রাখা আছে যারা সবসময় ওই জেল থেকে বের হলে বলবে অমুকে তোমার জন্য এটা করছে, তমুকে তোমার জন্য এটা করছে। ভাই করার দরকার কি? ও যে গ্রেপ্তার হলো এটাই তো অন্যায়। আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করেন না। আপনার ওর পরিবারে চ্যারিটি দান করার আপনার তো দরকার নাই। আপনারা রিয়েল ফ্যাক্ট যেটা, সেটাকে ইগনোর করে আপনারা চ্যারিটি করে দেখাচ্ছেন আমরা মানে কর্মীদের পাশে আছি। ওই কর্মীও তো জেল থেকে বের হয়ে মনে করে না আমি তো জেলখানায় ছিলাম, বাহ আমাকে খুব ভালো উপকার করছে এই কমিউনিটিটা, আমি তাদের সাথেই আছি। ও তো অন্ধ। আমাদের তৃণমূল নেতা কর্মীরা তো সচেতন না, আবেগী, তারা ভালোবাসবে আওয়ামী লীগকে, সেটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে ভাই লীগ না বানায়া আদর্শিক লীগ বানান। যে জায়গাটায় আদর্শিক গ্যাপ আছে, যেটা নিয়ে আপনাদের লড়াই সংগ্রাম, সেই জায়গাটায় কাজ করে। সেই জায়গাটায় কাজ না করে আপনারা কি করছেন? অমুক ভাইয়ের তাবেদারি, তমুক ভাইয়ের তাবেদারি, মানে কিছু কিছু পেইড এজেন্ট রাখা আছে, অমুক ভাই কিন্তু ভালো, মানে 50-60 জন 100 জন গ্রুপ করে রাখা হয়েছে যে তুমি আমার পক্ষে আত্মপ্রচার করবা। এইভাবে দল চলবে না। দলের তো নির্দিষ্ট একটা আদর্শ আছে, দলের তো নির্দিষ্ট একটা এইম গোল আছে, সেগুলো নিয়ে কাজ করেন, সেই আদর্শটাকে প্র্যাকটিস করেন, অটোমেটিক সমাধান চলে আসবে। আপনাদের উপর অত্যাচার হচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু আফসোস লাগে এটাই, আপনারা আপোষ করেন, কর্মীরা আপোষ করে না। আপনারা মদের গ্লাসে আপোষ করেন, কর্মীরা আপোষ করে না। তা না হলে গোলাম রাব্বানির মতো লোক ওই 32 নাম্বার ভাঙচুরকারী আনতারেক রে সাথে নিয়ে আমাকে কেন গ্রুপ কল দিবে ভিডিও ডিলিট করার জন্য? এটা আজ থেকে 1 মাস আগের ঘটনা বলছি। তাহলে এই যে ব্যক্তিগুলা, এগুলো তো আওয়ামী লীগের ব্যানারই ধারণ করে, আওয়ামী লীগকেই তো রিপ্রেজেন্ট করে, তাই না? এরা কেন চান্স পাচ্ছে? এরা তো আমাদের মাথা বিক্রি করতেছে। এরকম অসংখ্য আছে, নাম যদি ধরি এরকম অসংখ্য আছে। আপনারা তলে তলে আঘাত করবেন, আপনাদের ব্যক্তিগত সম্পর্ক রাখবেন। অনেক শেখ পরিবার তো একেবারে সরাসরি জামাতের সাথে রীতিমতো আত্মীয়তা করে বসে আছে। আপনারা করেন, কিন্তু কর্মীদেরকে বলি দেন কেন? কর্মীদেরকে কেন বলি দেন? আজকে যে ছেলে মেয়েগুলো অ্যারেস্ট হয়েছে, আওয়ামী লীগের ভেতর থেকে অফিসিয়াল কোনো বিবৃতি পেয়েছেন আপনারা? আওয়ামী লীগের প্যাডে একটা বিবৃতি দিতে কয় সেকেন্ড লাগে? কয় টাকা খরচ হয়? আজকে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে, সেটার ব্যাপারে আওয়ামী লীগ অফিসিয়াল একটা বিবৃতি দিতে সর্বোচ্চ গেলে 2 টাকার কাগজ, একটা সিলমোহর, একটা সিগনেচার, এই তো খরচ। দিয়েছেন আপনারা? দেন নাই। কিন্তু ছাত্রলীগের প্যাডে বনলতা এক্সপ্রেস এই সিনেমার প্রদর্শন বাতিল হয়েছে, এইটা নিয়ে তারা বিবৃতি দিয়েছে, বেশ ভালো কথা। কিন্তু বনলতা এক্সপ্রেসের যে পরিচালক, ওই সিনেমাটার যে পরিচালক, সে কে? সে তো শেখ হাসিনার মানে বিরুদ্ধে আন্দোলন করা লোক, সে তো সরাসরি লালবদর, সে তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা লোক, গণভবনে যায় নেত্রীর ব্রা প্যান্টি নিয়ে উল্লাস করা লোক। সেই ব্যক্তির সিনেমা আটকায়া দিছে মৌলবাদী গোষ্ঠীরা, এটা ওরা গ্যাঞ্জাম লাগছে, ওরা মারামারি করছে। তুমি ছাত্রলীগ যায় ওই জায়গায় বিবৃতি দিচ্ছ জুলাই যোদ্ধাদের পক্ষে, আর নিজেকে বুঝাচ্ছ তুমি একেবারে সংস্কৃতি প্রেমী। এগুলো ভণ্ডামি বাদ দাও। আমি সরাসরি বলতে পছন্দ করি, বনলতা এক্সপ্রেসে অভিনয় করেছে কে? মোশাররফ করিম। মোশাররফ করিম কে? আমরা দেখি নাই ফার্মগেটে কি হয়েছে?
বাঁধনের সাথে যায় ও শেখ হাসিনার বিরুদ্ধে যায় জুলাই মাসে ওকে আন্দোলন করে নাই? আপনি আমি চিল্লাই আর সারাদিন চিল্লাইলে 5টা লোক আসবে, একটা সেলিব্রিটি যায় ফার্ম গেটে যায় চিল্লাইলে 1000 লোক আসবে। তো ওই সেলিব্রিটি যখন ফার্ম গেটে যায় চিল্লাইয়া যখন বলছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা হত্যাকারী, শেখ হাসিনা এগুলো বলছে তখন তোমরা তাকায় তাকায় দেখছো, তখন তোমরা কিছু করতে পারো নাই। কারণ ওই সেলিব্রিটির একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা ফ্যান বেজ আছে। ওদের ওই ফ্যান বেজ দিয়ে ওরা ওদের সিনেমা বন্ধ করছে না কি করছে সেটার ব্যাপারে ওরা প্রতিবাদ করুক। তুমি ছাত্রলীগ যায় ওখানে বিবৃতি মারাইতে যায়, তুমি তো দিয়ে দিলে একবারে সরাসরি জুলাই যোদ্ধাদের পক্ষে বিবৃতি, জুলাই জঙ্গিদের পক্ষে বিবৃতি দিয়ে দিলাম। ওরা যখন তোমার কালচারাল সেন্টার ভাঙছিল তখন তোমার এই বিবৃতি কই ছিল? ওরা যখন বঙ্গবন্ধুর কালচারাল সেন্টারে আগুন দিছে তখন কি ওদের কোন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক বঙ্গবন্ধুর পক্ষে একটা বিবৃতি দিছে? দেয় নাই। নাম ধরে বলি, শিল্পকলায় দীর্ঘ 17 বছর বঙ্গবন্ধুকে বিক্রি করে খাইছে মহাকাল নাট্য সম্প্রদায়। 5ই আগস্টের পরে বলছিলাম যে একটা অন্তত আপনাদের নাট্য দলের পেজে একটা বিবৃতি দেন, দেয় নাই। অথচ আওয়ামী লীগেরই কোনো এক সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন তাদেরকে পেট্রোনাইজ করেছে। তো যেই নাট্য দলদের আওয়ামী লীগের বিপদে পাওয়া যায় না, তাদের পক্ষে দাঁড়ায়া তাদের পক্ষে বিবৃতি দিয়া তুমি একেবারে তাদেরকে এভিডেন্স দিয়ে দিচ্ছ যে তুমি ইয়ার পক্ষে, জুলাই জঙ্গিদের পক্ষে, তুমি একেবারে সংস্কৃতি প্রেমী। তোমার ওই লিখিত বিবৃতি নিয়ে ওরা তো রাজনীতি করবে, ওরা ওদের ফায়দা তুলবে। এগুলো আওয়ামী লীগ কবে বুঝবে? আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আছে, ছাত্রলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আছে, তারা তথ্য আছে তাদের কাছে তো কোনো তথ্যই দেখি না। তারা এগুলো নিয়ে গবেষণা করে না কেন? ছাত্রলীগের যে তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, তার তো সর্বপ্রথম এটা নিয়ে বিরোধিতা করার কথা, তার তো সর্বপ্রথম এটা নিয়ে বিবৃতি দেওয়ার কথা। সে কেন বিবৃতি দিচ্ছে না? ও এই যে একটা জিনিস আছে না, হোয়াটস কামস অ্যারাউন্ড দ্যাট গোজ অ্যারাউন্ড, একটা প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। এই প্রতিক্রিয়া কিন্তু দেখবেন ভবিষ্যতে। আপনি যদি মনে করেন যে আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন, সেইটা মনে করতে পারেন, কিন্তু এটা চলবে না। আপনাকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগকে কেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আগে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেই জিনিস যদি বুঝতে যান তাহলে একটু পেছনে ফিরে তাকান। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তাই তো? তখন কিন্তু একটা চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে, টাটার সঙ্গে। এই মাহমুদুর রহমান যিনি আমার দেশের সম্পাদক, তখন বেগম জিয়ার জ্বালানি উপদেষ্টা ছিলেন, যে টাটা ইনভেস্ট করবে এবং টাটাকে 25 বছর নিরবচ্ছিন্ন গ্যাস দিবে এবং ইন্ডিয়াকে গ্যাস রপ্তানি করবে। তখন বাধা কে হয়ে দাঁড়াইছিল? বঙ্গবন্ধু কন্যা, তাই না? এর আগে শেল সহ অন্য কোম্পানিকে গ্যাস উত্তোলনের জন্য বিভিন্নভাবে দেওয়া হয়, কিন্তু সেইখানে যে টেকনোলজি ট্রান্সফার বা নলেজ ট্রান্সফারের কোনো ব্যবস্থা করা হয়েছিল না, এবং আওয়ামী লীগ এইটার বিরোধিতা করে। সুতরাং যার জন্য ওই কন্ট্রাক্ট বাতিল করতে বিএনপি জামাত বাধ্য হয়। এখন আসেন পরবর্তী ঘটনাগুলি। এই যে করিডোর দেওয়া, সেন্ট মার্টিন চলে যাওয়া, এই গোপন চুক্তি করা, এই যে এখন গভীর সমুদ্রে যে 27টা নলকূপ বসানো হবে, এই ব্যাপারে যাতে কথা বলার কেউ না থাকে, দেশটা বিক্রি হয়ে যায়, সেই নিক্সনের মতো তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়, যার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। এইটা আপনাকে বুঝতে হবে। যার জন্য, এবং এই কারণে যাতে আওয়ামী লীগ সুসংগঠিত না হতে পারে, সেই কারণেই শহীদ মিনারে নেওয়া হচ্ছে না। কারণ এইটা থেকে একটা বড় আন্দোলন হতে পারে, এবং সরকারের নিজস্ব জনপ্রিয়তা নাই। কারণ মানুষ দেখছেন যে পাম্প আছে, তেল নাই, খাম্বা আছে, বিদ্যুৎ নেই, কার্ড আছে, টাকা নেই। এই অবস্থা যদি মানুষ থাকে, তাহলে জনগণের আস্থা এই সরকারের প্রতি নেই। আপনি যে জিনিসটা দেখছেন, এর বাইরেও আর একটা জিনিস চিন্তা করতে হবে, যে দেশে একটা দুর্ভিক্ষ আসতে পারে। কারণ অনেক মানুষ যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে এই গত 20 মাসে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখেন, IMF এর রিপোর্ট দেখেন, সেটা দেখলেই বুঝতে পারবেন। সুতরাং এই যে কালচার, যে একজন রাজনীতিবিদ তার
অগাধ অবদান বাংলাদেশের জন্য। এই রাজনীতিবিদকে সম্মান দেখালে কি হয়? ভয় পায়, একদিকে ভয় আর একদিকে হচ্ছে প্রতিহিংসা, দুইটা জিনিস একসঙ্গে কাজ করছে। এই দুইটার সমন্বয়ে তারা, যার জন্য শহীদ মিনারে নিচ্ছে না রাষ্ট্রীয় যে সম্মানটুকু, সেইটা দেখাচ্ছে না। মতিয়া চৌধুরীর মতো একজন নেত্রীকে রাষ্ট্রীয় সম্মান দেখিয়েছে, আপনার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দেখিয়েছে, রমেশচন্দ্র সেনকে দেখিয়েছে, নুরুল মজিদ হুমায়ুনকে দেখিয়েছে। হত্যা করছে কন্টিনিউয়াসলি, জেলের ভিতরে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে। আপনার মনে থাকার কয়েকদিন আগেই তো এই ফজলু ভাই বলেছিল যে তোফায়েল আহমেদের মতো একজন মানুষকে যদি জেলে যেতে হয় এই বয়স, এর চেয়ে লজ্জার কি থাকতে পারে? এবং সেইটাই এই তারেক রহমান মুচলেকা প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছিল। সুতরাং তার কাছ থেকে, যিনি এই বয়সে এসে বলছে তাকে জেলে যেতে হবে, তার কাছ থেকে কিভাবে আপনি আশা করেন যে তোফায়েল আহমেদের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে শহীদ মিনারে নিয়ে সম্মান দেখাবে? মঞ্জু ভাই বললেন একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়া হয়েছে আর সেইটাকে বাহবা দেওয়া হচ্ছে। কই, তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হচ্ছে না। আমি বলবো সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নেন, তাহলে দেখবেন জনগণ কি করে। কারণ এখন বাংলাদেশে যেটা চলছে, পাকিস্তানি পন্থায় সেনাবাহিনীর অংশীদারিত্ব চায়, এই সরকারের অংশীদারিত্ব চায়, এবং তারা যখন ইচ্ছা সেই সরকারকে ফেলে দিবে। না হলে তারেক রহমান 25 তারিখে আসলেন, সেনাবাহিনীর কি দায়িত্ব ছিল ওখানে? সেনাবাহিনী কেন তার প্রোটোকল দিবে? উনি তো তখন কোনো ভিভিআইপি না, আর এইটা দেয় পুলিশ, সেনাবাহিনী কেন দেবে? সেনাবাহিনী কেন এখনো ব্যারাকে? সেনাবাহিনীর প্রধান তো বলেছিল যে এই নির্বাচনের পরে আমরা ফেরত যাব, কেন গেলেন না? সুতরাং আপনি আজকে যেটা দেখছেন, পরবর্তীতে এইটা যদি আরো ভয়ঙ্কর হয়, এই দায়ভার এখন যারা আছে তাদের উপরে বর্তাবে। আপনি যতই চিল্লান, যতই বলেন না যে কেন, যে এইটা আওয়ামী লীগ এইটা করছে ওইটা করছে, আওয়ামী লীগ এমন কোনো কিছু করেনি, এবং আওয়ামী লীগ ভবিষ্যতে যদি করে সেই দায়ভার সম্পূর্ণভাবে আপনার বর্তমান সরকারের উপরে বর্তাবে, জামাত বিএনপির উপরে বর্তাবে। আর একটা জিনিস আপনি দেখেছেন বোধহয় কয়েকদিন আগে, যে এইটা নিয়েও আলোচনা হচ্ছে যে ফখরুল আবার কেন সামনে। ফখরুল যে অনুষ্ঠানে গিয়েছিল, এই যে ফখরুল মঈনুদ্দিনের তত্ত্বাবধানে উনি গিয়েছিলেন, বিএনপি জামাতপন্থীদের একটা বই মেলা হয়েছে সেখানে। তার মানে এতদিন পর্যন্ত যত দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপা হয়েছে, যে না ফখরুদ্দিন আওয়ামী লীগকে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, না, সে সারা জীবন বিএনপি জামাত ঘরানা যে গুলো আছে সেখানে যাওয়া আসা করে থাকেন। বেতেজদাতে বাড়ি 2, 2.5, 3, 4 মিলিয়ন দিয়ে বাড়ি করেছেন, এই টাকা কোত্থেকে আসলো? আরো 10 বছর সম্ভবত বাঁচবেন, তার মোটিভ দেখে মনে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে। এবং এই আরো 10 বছর যে বাঁচবেন, সেই 10 বছর পৃথিবীর বিভিন্ন মানুষকে তিনি যন্ত্রণা দেবেন, বিভিন্ন প্রান্তে ফিরিঙ্গিবাজি করবেন, এটা বলবেন। কিন্তু সবাই তো সেরকম ভাগ্য নিয়ে আসে না, স্বাভাবিকভাবে মৃত্যু হয়। বাংলাদেশের ইতিহাসে 4জন করে পালা বদলের নেতৃত্বকে আমরা দেখি। এটি একটি কাকতালীয় ঘটনা। আপনি দেখবেন যে জেলখানায় যে 4 নেতাকে হত্যা করা হয়, সেখানেও কিন্তু 4 জন মহিরু, যারা স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিক ছিলেন এবং যাদেরকে বাদ দিয়ে স্বাধীনতা সংগ্রাম সম্ভব ছিল। সেই যে তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে ক্যাপ্টেন মনসুর আলী, নজরুল ইসলাম সেই সময়কার প্রেসিডেন্ট ছিলেন। তো এই যে 4 জন নেতাকে জেলখানায় হত্যা করা হলো, এর পরেই আরো 4 জন নেতা, যাদেরকে আমরা বলি যে এরা স্বাধীনতা সংগ্রামের সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন, এবং সেই ভূমিকা পালন করার পরেই আমরা স্বাধীনতাকে সাফল্যমণ্ডিত হতে দেখি। প্লাস সেই যে 6 দফা এবং 11 দফার আন্দোলনের মাধ্যমে যে চূড়ান্তভাবে স্বাধীনতা সংগ্রামটা শুরু হয়, সেই 6 দফার পেছনের যে 4 জন কারিগর, সেই কারিগরের অন্যতম কারিগর ছিলেন তোফায়েল আহমেদ। তার সাথে ছিলেন আমির হোসেন আমু, তার সাথে ছিলেন রাজ্জাক, তার সাথে ছিলেন আরো একজন নেতা আব্দুল কুদ্দুস মাখন,
সেই সময়কার এই চারজন করে বাংলাদেশের নেতার একটা কাকতালীয় ঘটনার মতন আসে, যে এক একটা টিম হিসাবে আসে। এই চারজনের যে টিমটা ছিল, এই চারজনের টিমের ভেতরে আমরা দেখি যে আপনার যখন 96 সালে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে 75-এর পরে, 96 সালে ক্ষমতা আসার পরে তখন তোফায়েল আহমেদ ছিলেন বাণিজ্য মন্ত্রী। সেই সময়ে একটি কথা আমার মনে আছে স্পষ্টভাবে, সেটি হলো যে চিনি সেই সময় হঠাৎ করে দাম বেড়ে গেল, 27 টাকা করে চিনি বিক্রি হচ্ছে কেজি। তো 27 টাকা চিনি বিক্রি হচ্ছে, তো তোফায়েল আহমেদকে তখন জিজ্ঞেস করা হলো যে আপনি চিনির দাম কমানোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না কেন? তো উনি বললেন যে আমি 22 টাকা করে চিনি আপনাদেরকে খাওয়াতে পারি ব্রাজিল থেকে ইম্পোর্ট করে। কিন্তু 22 টাকা করে চিনি বিক্রি করলে আমাদের যে আখ চাষি ভাইরা যারা আছেন, আমাদের যে শ্রমিকরা যারা চিনি কলে কাজ করেন, এই যে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন, কয়েক লাখ আখ চাষি বেকার হয়ে পড়বেন। আপনারা তো 22 টাকা করে চিনি খাবেন, ব্রাজিলের চিনি, কিন্তু এই শ্রমিকরা কিন্তু বেকার হয়ে পড়বে, যে কারণে আমাদেরকে আরো 5 টাকা বেশি দিয়ে 27 টাকা করে মিল গেটে চিনি বিক্রি করতে হচ্ছে। তো এই যে ভাবনাটা, এই ভাবনাটার যে গোড়াটা হচ্ছে যে সেই সময়কার নেতৃত্ব, যেমন একজন মন্ত্রী, তিনি দেশের সামগ্রিক একটি বিষয় নিয়ে ভাবতেন, যেটিকে আমরা পরবর্তীতে দেখেছি যে সমস্ত ভাবনাগুলো কেন্দ্রীভূত হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে। কোন মন্ত্রী, কোন সংসদ সদস্য আর ভাবাভাবির মধ্যে নেই। তারা যা খুশি বলেন, যা কিছু তাদের সামনে দাবি পেশ করেন, তারা সঙ্গে সঙ্গে জবাব দেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী শেখ হাসিনার কাছে আমরা এটি পেশ করব, পেশ করার পরে সেখান থেকে সিদ্ধান্ত আসবে। কিন্তু তোফায়েল আহমেদরা ছিল সেই ঘরানার নেতা, সেই প্রজন্মের নেতা, যারা নিজেরা দায়িত্ব নিতে পারতেন, নিজেরা সিদ্ধান্ত দিতেন। সেই সিদ্ধান্তটা দলের বিরুদ্ধে যাবে না, এই যে সাহসটা, এই যে সৎ সাহসটা, এটি কিন্তু তোফায়েল আহমেদের ছিল। তিনি যে সিদ্ধান্তটি দিচ্ছেন সাংবাদিকদের সামনে বা অন্য মিডিয়ার সামনে, সেই সিদ্ধান্তের বিপক্ষে সরকার বা সরকার প্রধানের সিদ্ধান্ত যাবে না, এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা তোফায়েল আহমেদের ছিল। আজকের দিনে এসে এই কনফিডেন্স আলা কোনো নেতৃত্বকে আমরা দেখছি না। এই যে মোটা দাগের পার্থক্যটা, এই পার্থক্যটাই হচ্ছে তোফায়েল আহমেদকে মহিরুহ বানিয়েছে বাকিদেরকে সাধারণ ব্যক্তি। আমি মহিরুহ শব্দটা ব্যবহার করছি যে তোফায়েল আহমেদ এত বড় একটা বটবৃক্ষ, এত ব্যাপক তার বিস্তৃতি, এত ব্যাপক তার শেকড় ছড়ানো বিভিন্ন জায়গায়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে, যেটিকে আপনি 1 ঘন্টার কোনো আলোচনা অনুষ্ঠানে আলোচনা করে পূর্ণাঙ্গ হবেন। শুধুমাত্র এখানে আমরা পিক পয়েন্ট গুলো উল্লেখ করতে পারি, যে যে কাজগুলো তিনি করেছিলেন সেই কাজগুলো উল্লেখ করতে পারি। যেমন 6 দফা তৈরি করার প্রধান কারিগর, এবং তখন তার বয়স খুব বেশি না, 27 থেকে 28, 29 এরকম বয়স থাকে। এই বয়সেই তিনি 6 দফাকে লালন করেছেন, 6 দফা সৃষ্টি করেছেন, 11 দফাকে লালন করেছেন, টেনে নিয়ে গেছেন। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করেছেন। এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে বলতে গেলে এক লাইনে আমরা বলে ফেলি, কিন্তু এই যে ধারাবাহিকতা, এই যে কাজের যে ধারাবাহিকতা, এটা কিন্তু বিশাল একটা কাজ। তখন তিনি ডাকসুর ভিপি হয়ে এমন কোন সেক্টর ছিল না যে জায়গাটায় তোফায়েল আহমেদের পদচারণা করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে, ডাকসুর ভিপি থেকে শুরু করে, 6 দফা 11 দফার কারিগর হিসাবে শুরু করে, সেটাকে এগিয়ে নেওয়া থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে পশ্চিমাঞ্চলীয় যে মুক্তিযুদ্ধের কমান্ড, যে মুজিব বাহিনী থেকে শুরু করে সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনীগুলোর যে নেতৃত্ব, বরিশাল, পটুয়াখালী, ভোলা, যশোর, খুলনা, এই যে পুরো বেলটা, পশ্চিমাঞ্চলীয় এই পুরো বেলটার নেতৃত্ব তোফায়েল আহমেদের কাছে ছিল। এই ধরনের নেতৃত্ব আজকের দিনে বিরল। যেটা ঘটছে যে তিনি তো সারা জীবন থাকবেন না, মারা যাবেন, তবে যেটা ঘটে সেটা হলো যে তার যে আদর্শটা
তার যে লাইন অফ স্ট্র্যাটেজিটা, সেইটা হচ্ছে পরবর্তী নেতৃত্বে যারা আসেন তাদের জন্য পাথেয় হয়ে থাকে। আমি জানি না তারা কে কতটুকু তার থেকে গ্রহণ করবেন, তবে গ্রহণ করা উচিত। সৈয়দ আশরাফুলের মতো নেতৃত্ব যে দলে থাকে, সাধারণ সম্পাদক, সেই দল কখনো পথ হারাবে না, এটা আমরা বিশ্বাস করতাম 2013 সাল 14 সাল। কিন্তু সেই বিশ্বাসটা আমাদের থাকেনি 18 সালের পরে এসে, 17 সালের পরে এসে আর সেই বিশ্বাসটা থাকেনি। কারণ ততদিনে আমাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেঞ্জ হয়ে গেছে। তো সৈয়দ আশরাফুলের মতো লোক, তোফায়েল আহমেদের মতো লোক, আব্দুর রাজ্জাকের মতো লোক, আমির হোসেন আমুর মতো লোক, এরা ঝাঁকে পয়দা হয়। এরা তৃণমূল থেকে ধীরে ধীরে একটু করে নিজেদেরকে তৈরি করে রাজনীতির মূল মঞ্চে নিজেদেরকে হাজির করে। এটা হুট করে সেক্রেটারিয়েট থেকে বের হয়ে এসে আপনার কোট ফোট খুলে ফেলে দিয়ে মুজিব কোট পরে পাঞ্জাবি পরে কিন্তু রাজনীতিতে আসেন। এদের যে ধারাবাহিক রাজনীতির শিক্ষা, ধারাবাহিক ভাবে রাজনীতির গোড়াপত্তন করেছেন, নিজেরা শিখেছেন, কর্মী বাহিনী তৈরি করেছেন, সামগ্রিক ভাবে এইটা বাংলাদেশের রাজনীতির জন্য, নট অনলি আওয়ামী লীগ, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য তোফায়েল আহমেদের মতো লোক চলে যাওয়া এটা বিরাট শূন্য। আপাতত এইটুকু। অবশ্যই বিরাট শূন্যতা। এই শূন্যতা কবে কাটবে বাংলাদেশের রাজনীতি, এটা আসলে বোঝা মুশকিল। আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, তাদের চলে যাওয়া আসলে রাজনীতির জন্য বড় শূন্যতা, এটি আজও পূরণ হয়নি। সর্বশেষ তোফায়েল ভাই যুক্ত হলে ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন চলে গেছেন। তাদের এক একজনের রাজনৈতিক ইতিহাস খুব গৌরব উজ্জ্বল এবং এক একজন একটা প্রতিষ্ঠান। শুধু যে ব্যক্তি তোফায়েল আহমদ, রাজনীতিবিদ তোফায়েল আহমেদ কিংবা এমপি তোফায়েল আহমদ, মন্ত্রী তোফায়েল আহমেদ, তেমনটা না, একজন প্রতিষ্ঠান। আর এটা আসবো আমি, মঞ্জু ভাই যেটা বলছিলেন যে ধারণ করা, কতটা অনুসরণ করেন, ধারণ করেন নেতাকে, এটা আসবো আমরা। জিয়া ভাই, আপনি কিভাবে দেখছেন তোফায়েল ভাইয়ের এই বিদায় পর্বটাকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতা মঞ্জু ভাই অনেক কিছুই বললেন। আসলে ওনাদের ব্যাপারে বলার স্পর্ধা আমার নেই। ওনারা এমন মাপের নেতা ছিলেন, বা জনগণের জন্য মানুষের প্রতি ভাবনা যেটা ছিল, মঞ্জু ভাই কিছুটা বললেন, এই ভাবনাটা আমরা দেখেছি একটা জেনারেশনকে, যে দেশের মানুষের কথা ভাবা, দেশকে নিয়ে ভাবা, এখন সেইটা দেখি না, এটা বিরল। আপনি চিন্তা করেন 6 দফা যখন দেওয়া হলো, উনি তো ভোলা থেকে ম্যাট্রিক পাশ করেছেন, তারপরে আসলেন বিএম কলেজে থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন ওখান, তারপরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়েল সায়েন্সে ভর্তি হন। ওনার এই যে ওনার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা, এটা শেষ করা যাবে না আসলে বলে। উনি যখন জেলে বঙ্গবন্ধু হত্যার পরে, তখন উনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আওয়ামী লীগের। 6 দফার যে আপোষ করবে না, বঙ্গবন্ধু শপথ করিয়েছিলেন সবাইকে। বঙ্গবন্ধু জানতেন যে এই 6 দফার সঙ্গে আপোষ হলে তাহলে বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেতে পারে, এবং কেউ কিন্তু আপোষ করেনি। আপনি যাদের নাম বললেন এর ভিতরে এখনো জীবিত আছেন, আসামা আব্দুর রব জীবিত আছেন, এর মনি ভাই চলে গেছেন, তারপরে আপনার সিরাজুল আলম খান চলে গেছেন। রাজনৈতিকভাবে আপনি তার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এনাদের অবদান যেটা, সেইটা কিভাবে বলবো, এটা কোনোভাবে মানে বাঙালিরা কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না। ধরেন মতিয়া চৌধুরী চলে গেলেন, যার নামে একটা ছাত্র সংগঠন চলতো, অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। বাবা পুলিশ অফিসার ছিলেন, যে সেটাও দেখেন কিভাবে নিভৃতে চলে গেলেন, ওনার কবর দিতে দিবে না, সেটা নিয়েও ইউনূস সাহেবের কত কিছু ছিল। আমি যখন সকালবেলা উনি মারা যান মতিয়া চৌধুরী, তখন আমার ভাগ্নি কল করেছে, মামা মতি আপার কবর দিতে দিচ্ছে না, কবর দিবে বুদ্ধিজীবী, না দিয়ে দেওয়া যাবে না। তারপরে মানে এটা নিয়ে অনেক পরে ওনার ফাইনালি ওনার হাজবেন্ডের কবরের উপরে কবর দিতে দিল, এই পারমিশন। এই ছিল ইউনূস সরকারে। এখনো একই অবস্থা চলছে। ওখানে দেখেন যে ওনাকে যখন অনেকে জানাজা পড়তে আসছে, তাদেরকে ওখানে গ্রেপ্তার করা হচ্ছে। এই যে ব্যবস্থা চলছে,
এই দেখার জন্য তো ওনারা দেশটা স্বাধীন করেননি। আমি ওনার এক সহপাঠীর কথা শুনছিলাম, উনি ভোলাতে একসঙ্গে পড়েছেন বিএম কলেজে এবং পরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি যখন ওই যে মঞ্জু ভাই বলছিলেন যে 96-তে আওয়ামী লীগ উনি শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথমে পান, তখন একজনকে উনি চাকরি দিয়েছিলেন। তার বাবা শ্বশুর আসে যে এরকম আমার জামাইয়ের চাকরি তো দিয়েছিলেন, এখন তার বদলি হয়ে গেছে, তা আপনি, তারপরে উনি বলছে না আমি এটা করতে পারবো না, তোমার চাকরি দিচ্ছে এখন বদলিশ টাকা দেবে। তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, তখন উনি ওনার বন্ধুকে বললেন, ডেপুটি সেক্রেটারি ছিল, বললো গাড়িতে উঠে তখন উনি আবার সেই কল করলেন যাকে চাকরি তার ব্যাপারে কল করে বললেন যে দেখেন আপনি তো আমার রিকোয়েস্টে চাকরি দিয়েছিলেন, এখন ওর বদলিটা করেন না, ওর ওয়াইফ প্রেগনেন্ট, ও তো ওয়াইফের কাছে থাকা দরকার। এই যে মানুষের প্রতি ভাবনাটা। তারপরে ওনার বন্ধু ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো ওখানে বললেন যে আমি এটা করব না, বলছে আমি তো মানুষ দেখানোর জন্য কাজ করি না। এই যে মানুষটা, এর মাঝে আরেকটা ঘটনা ঘটেছিল যে মির্জা ফখরুল ইসলাম উনি যখন ভোলায় যান, তখন উনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বলেন যে, এবং মির্জা ফখরুলকে নিশ্চিত করেন যে উনি তোফায়েল আহমেদের বাড়িতে থাকবেন, ওখানে খাবেন এবং তার জন্য কোনো অসম্মান না হয়, তার এই জিনিস নিশ্চিত করেছিলেন, যেটা বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধু নিশ্চিত করেছিলেন। আপনি শাহজিজকে জেলে নিয়েছিলেন, বঙ্গবন্ধু সবুর খানকে জেলে নিয়েছিলেন, কিন্তু উনি নিশ্চিত করেছিলেন তাদের যাতে অসম্মান না হয়। আমরা ওই জেনারেশনের কাছ থেকে আমাদের অনেক শেখার বিষয় আছে। আমরা কারো চামড়া তুলে নিব বা কাউকে, আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু কারো চামড়া তুলে নিব, কারোর এই যে এখন যে মুখের যে ভাষা শুনি যে এইটা ছিঁড়া ফেল ওইটা ছিঁড়া ফেল, এই ভাষার সঙ্গে আমি পরিচিত না। এই ভাষা ওনারা আমাদেরকে শিখাননি, আমাদের রাজনৈতিক গুরু যারা ছিলেন তারা এগুলি শিখাননি, আমাদের পরিবার থেকেও এই শিক্ষা পায়নি। সুতরাং এই যে জিনিসটা ওনাদের অনেক গুণ ছিল। উনি প্রচন্ড মা ভক্ত ছিলেন, যে কোনো জায়গায় মা কাছে সঙ্গে দেখা করতেন। উনি একদিকে খুব ধর্ম পালন করতেন, কিন্তু সেটা মানুষ দেখানোর জন্য না। আমিও বলি আমি ধর্ম, কিন্তু সেটা আমার ধর্মটা আমি নিজস্বভাবে করি, আমার কাউকে দেখানোর জন্য আমার ধর্ম না। এই যে জিনিসগুলো ওনার গুণ ছিল, মানুষের প্রতি করা, মানুষের প্রতি ভাবা। যে ধরেন একজন কৃষক, যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে ধরেন আপনি যদি আজকে আমদানি করেন একটা জিনিস, হয়তো কম দামটায় আমদানি করতে পারেন, কিন্তু আপনার তো চিন্তা করতে হবে যে একজন কৃষককে কিভাবে বাঁচিয়ে রাখবেন, নাহলে তো আমরা নিজের স্বাবলম্বী হতে পারবো না। এই যে ভাবনাটা, যে একজন সাধারণ মানুষের প্রতি যে ভাবনাটা, নিজের কথা না চিন্তা করে, যে ওকে আমদানি করলে, ওনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তার মাধ্যমে আমদানি করলে লাভবান হতে পারেন, সেটা না করে কেন এই সাধারণ মানুষের, একজন কৃষকের প্রতি, একজন শ্রমিকের প্রতি যে ভাবনাটা, এই ভাবনাটা কেন করলেন? আপনার মনে আছে 1996 থেকে এই 96-এর পরে মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী ছিলেন। উনি যশোরে সম্ভবত ওই যে যখন চাউল দেওয়া হচ্ছিল তখন কম দেওয়া হচ্ছিল, উনি খবর পেয়ে উনি বোরখা পরে উনি ওখানে লাইনে দাঁড়িয়ে থাকেন দীর্ঘ সময়। তখন যখন দেওয়া হয় তখন বলে যে এইটা তো কম দেওয়া হচ্ছে। এই যে শিক্ষাটা, এই যে মানুষের প্রতি ভাবনাটা, এটা এখনকার নেতৃবৃন্দকে আপনি দেখেন না, বা এখন যারা ক্ষমতায় আছে সেটা আমরা দেখি না, বা নিজে লুট করে। আমার জানা মতে ওনার একটা ট্রাস্ট, ওনার যত সম্পদ আছে সেটা উনি ডোনেট করে দিয়ে গেছেন, যে এটা জনগণের জন্য। উনি ট্রাস্ট করেননি যে যেটার ভাগ বটারা উনি খাবেন এবং ওনার সন্তানরা খাবে, সেটা করেননি, কিন্তু উনি করেছেন যে এই সমস্ত কিছু জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য। এই যে ভাবনাটা, এটা সবার ভিতরে ছিল না, ওই জেনারেশনের ভেতরে ছিল, তারা সবসময় এইটা ভেবেছেন। সুতরাং আমাদের অনেক কিছু শেখার আছে ওনাদের জীবন পড়ার এবং জানার, বোঝার, কেন ওনারা করেছেন এটা। কিন্তু আমি জানি না আমাদের এই যে জেনজি বলেন যারা, তাদেরকে তারা কতটা শিখবে বা কতটা বুঝবে। তারা তো বলেছে, ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের কোনো নেতার জানাজা পড়া যাবে না, সেইটা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আবার এই টাকলা ফুয়াদ বলেছে, অন্যরাও বলেছে, এই এনসিপির নেতৃবৃন্দ বলেছে। তাহলে
তারা যখন একজন মুসলমান যখন মারা যায়, আমার জানা মতে ধর্ম মতে যতটুকু পড়েছি যতটুকু জানি তাতে বলা হয় যে একজন মানুষ যখন মারা যায় এটা ফরজে কিফায়া বলে, যে আপনার প্রতি বর্তায় যে তার জানাজা সম্পূর্ণ করা, তার দাফন সম্পূর্ণ করা। আপনার যদি একজনও না করে তাহলে সমস্ত দায়ভার ওই কমিউনিটির উপর এসে পড়ে। তাহলে এই যে যারা ধর্মের কথা বলে, তারা এরকম ধর্মের কথা বলে এই যে কথাগুলি বলে, সেটা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক না, সেটিকে ধর্ম অবমাননা বলে না। কিন্তু ওনারা যেমনি ধর্ম পালন করতেন, ধর্ম অবমাননা করেনি, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে, সেটা কোন ধর্মের মানুষ সেটা দিয়ে বিবেচনা আনেন। ওনার শিক্ষকদের প্রতি ওনার অগাধ শ্রদ্ধা ছিল। আমার কাজিন উনি ওনার ছাত্র ছিলেন, আমু ভাই ওনার ছাত্র ছিলেন, এবং অসম্ভব শ্রদ্ধা করতেন আমি দেখেছি। এই যে শ্রদ্ধাবোধ শিক্ষকের প্রতি, আপনি সিম্পল একটা জিনিস বলে, আমার বাবার ছাত্র ছিলেন শেখ আব্দুল আজিজ, উনি বঙ্গবন্ধুর প্রথম কৃষিমন্ত্রী। বঙ্গবন্ধু ঢাকা থেকে সি প্লেনে মধুমতিতে নামেন 72 সালে ওনার বাড়িতে যাওয়ার জন্য। পাটগাতি ঘাটের এপারে আমাদের বাড়ি, ওপারে অন্য বাড়ি। তো আব্দুল আজিজ ভাই আবার উনি বঙ্গবন্ধুকে বলেন যে আগে আমি আমার স্যারের সঙ্গে দেখা করে তারপরে আপনার বাড়ি আসবো, এবং আমাদের বাড়িতে আসলেন, উনি দেখা করলেন আমার বাবার সঙ্গে, তারপরে উনি বঙ্গবন্ধুর বাড়ি গেলেন। এই যে শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ, সেটাও আমি দেখেছি তোফায়েল আহমেদের ভেতরে। এই জিনিস আপনি দেখেন, ওনার আরেকজন শিক্ষক ছিলেন এই যে ওসমান ফারুকের বাবা, উনি ওনার শিক্ষক ছিলেন এবং অসম্ভব শ্রদ্ধা করতেন। এই মানুষগুলোর কাছ থেকে যে জিনিসটা, সে অথচ নিভৃত্তে চলে যাচ্ছে না এই মানুষগুলো। আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান দিচ্ছি না, বা রাষ্ট্রীয়ভাবে কোনো দেওয়ার যে আগের যে রেওয়াজটা ছিল সেটাও দেখছি না। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি শেখাচ্ছি বা কি মেসেজ দিতে চাচ্ছি সেটা চিন্তা করা উচিত। একজন নারী স্লোগান দিচ্ছে তার লজ্জাস্থান নিয়ে যে এটা ছিঁড়ে ফেলো, এইটা যারা ধর্ম প্রচার করে তাদের নেতারা, এবং সেটাও জাকসু অথবা ডাকসুর ভিপির জিএসরা, আমরা কতটা নিচে নেমে গেছি। কিন্তু এই ধরনের স্লোগান বা এই ধরনের বাক্য চয়ন আমরা কখনো তো ওনাদের মুখে শুনিনি। ওনারাদের রাজনৈতিক দ্বিমত ছিল, রাজনৈতিক, কিন্তু কখনো কারোর প্রতি অসম্মান বা অশ্রদ্ধা করে কোনোদিন কথা বলেননি। এই সবুর খান যখন জেলে, তখন বঙ্গবন্ধুকে একটা চিঠি লিখেছিলেন যে দেশের স্বপ্ন তুমি দেখেছিলে সেই স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, তুমি সেই দেশেরই প্রধানমন্ত্রী। যে দেশের তুমি প্রধানমন্ত্রী সেই দেশের জেলের ভাত আমার খেতে হয়। আমার জানা মতে সেই চিঠি পাওয়ার পরে বঙ্গবন্ধু তোফায়েল আহমেদ সাহেবকে বলেছিলেন যে আমি ডেকেছিলেন, বলছিলেন যে এই চিঠিটা পড়ো। পড়ার পরে তোফায়েল আহমেদ বলছে কি করতে চান, বলছে আপনি কি, বলছে হ্যাঁ আমি ওনাকে মুক্তি দিব। এই ছিল ওনাদের রাজনৈতিক ভিন্নতা ছিল, কিন্তু কারোর প্রতি অসম্মান ছিল না, অশ্রদ্ধা ছিল না। কিন্তু এটা আমরা পরবর্তীতে এসে দেখছি, 75-এর পরবর্তীতে এই জিনিসগুলি আমরা দেখছি, যেটা সঙ্গে আমরা পরিচিত না। ধন্যবাদ। সঙ্গে থাকুন প্রিয়া ভাই, আবার আসবো আপনার কাছে। আমি তুফাইল ভাইয়ের সঙ্গে একটা সফর করার সুযোগ হয়েছিল ভোলাতে। সেটা হচ্ছে তুফাইল ভাই তখন মন্ত্রী না, তখন বুকে পাথর বেঁধে, আসলে কষ্টকে এমনভাবে পাথর বেঁধে তিনি যাচ্ছিলেন, মন্ত্রী ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, তাই তো? ওই যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মঞ্জু ভাই, এই সিরাজগঞ্জের লতিফ বিশ্বাস, আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। এবং সরকারি সিদ্ধান্ত হচ্ছে দৌলত খানে মেঘনা নদীতেই এই মৎস্য সপ্তাহ যেটা, এটা উদ্বোধন করা হবে। তুফাইল ভাই এটার সব অর্গানাইজ করছেন। তুফাইল ভাইয়ের বাড়িতে এক লঞ্চে গিয়েছি, দীর্ঘ রাত, অনেক রাত তুফাইল ভাই লঞ্চের ইয়েতে বসে আমাদের সঙ্গে অনেক গল্প করতেছেন, নানা গল্প রাজনীতির। তুফাইল ভাইয়ের বাড়িতে গেলাম আমরা, সকালে যখন নামলাম সরাসরি ওনার বাড়িতে। প্রথমে আমরা হোটেল উঠলাম, হোটেল উঠে রেস্ট নিয়ে উনি গাড়ি পাঠালো, আমরা বাড়িতে চলে গেলাম। খাবারের আয়োজন হলো। খাবারের আয়োজন পরে উনি টেবিলে আসলেন, জনে জনে সবাইকে জিজ্ঞেস করলেন, কাউকে মাছ তুলে দিলেন, ইলিশ মাছের
কে কে মাথা পছন্দ করে, কে লেজ পছন্দ করে, কে ডিম পছন্দ করে, এবার যার যেটা পছন্দ উনি তুলে দিলেন। আমিও বললাম, আরেকজন বললো সোহেল ভাই আপনি খাবেন না, না না তোমরা আগে খাবা তারপর না আমি খাবো, তোমরা আগে খাও তারপর দেখো ঘুরো, আমার খাওয়া নিয়ে তোমরা চিন্তা করবে না। এই হচ্ছেন মানে আমি আওয়ামী লীগের যে প্রবীণ নেতা যা আব্দুল সামাদ রাজা, সুরঞ্জিত সেনগুপ্ত, এদের বাড়িতে বাসাতে যাওয়ার সুযোগ হয়েছিল, ফরিদ গাজী, তারা যেভাবে অতিথি আপ্যায়ন করতেন সেটা তারা নিজে খেতেন না কিন্তু অতিথিদেরকে আগে খাওয়াতেন। এটা আমার স্মৃতিতে আসলো, এই জন্য বললাম। মঞ্জু ভাই আপনি বলছিলেন তার রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে। আজকের এই দিনে তোফায়েল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডাকসুর ভিপি তোফায়েল আহমদকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে না, এটা তো সরকারের নির্লজ্জ ব্যর্থতা নাকি? নিশ্চয়ই আমাদের এখানে যেটা ঘটে যে কেউ মনে করে না যে তাকে একসময় বিদায় নিতে হবে। তো আজকে যদি তোফায়েল আহমদের মতো নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না পারে, তাদের মরদেহ শহীদ মিনারে যেতে না পারে, সেখানে যদি সম্মান তাকে দেখানো না হয়, তাহলে আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরেও এই যারা এই কাজগুলো করছেন তাদেরও তো নেতা মারা যাবে। সেই যে মারা যাবেন তারা তো, যদি এই ঘটনার রিভেঞ্জ হয়, এই ঘটনা তো কেউ মনে রাখবে না এমন তো না, প্রত্যেকে মনে রাখবে, প্রত্যেকে মনে রাখবে, এবং সেই মনে রাখাটা খুব কষ্টকর ভাবে মনে রাখবে। তো তখন যদি তাদেরকে শিয়াল কুকুরের মতো রাস্তায় পড়ে থাকতে হয়, সেটা কি শোভন দেখাবে? শোভন দেখাবে। কিন্তু বরাবরই সমস্ত শোভনীয় জিনিসগুলো আপনি করবেন, আর আপনার প্রতিপক্ষ সব অশোভনীয় জিনিস করে পার পেয়ে যাবে, এবং সেগুলোকে তারা শোভন বলে আখ্যায়িত করবে, গণতন্ত্রের কথা বলবে, বহুদলীয় গণতন্ত্রের কথা বলবে, আবার অশোভন কাজ করবে, অমানবিক কাজ করবে। এই হিপোক্রেসিটা বাংলাদেশেই সম্ভব, বিশ্বের আর কোথাও সম্ভব না। নুরেমবার্গে যে কুখ্যাত নাজি অপরাধীরা, নুরেমবার্গে যখন তাদেরকে বিচার করা হতো, তাদেরকে পর্যন্ত অনার করে বসতে দেওয়া হতো, তারা ইজলাসে দাঁড়িয়ে থাকতেন। প্রমাণিত যে একজন রোমেল বা একজন আইচম্যান কত লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী, প্রমাণিত। তারপরেও কিন্তু তাদেরকে বসার জন্য চেয়ার দেওয়া হতো, তাদেরকে অনার করা হতো। তাকে হয়তো ফাঁসি দেওয়া হলো, তাকে হয়তো সায়ানাইড খাইয়ে তাকে সেই সময় প্রাণ নেওয়া হলো, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো ফাঁসি দিয়ে, কিংবা বিষ খাইয়ে, কিংবা সায়ানাইড ক্যাপসুল খাইয়ে। কিন্তু তার আগ পর্যন্ত তার যে প্রাপ্য সম্মানটুকু অ্যাজ এ হিউম্যান বিং, সেই সম্মানটুকু তো আপনাকে দিতে হবে। আপনি আপনাদের দুজন নেতাকে চন্দ্রিমা উদ্যানে আপনি নিরাপদ জায়গায় কবরস্থ করেছেন, সেখানে আপনি সংসদ ভবনের ডিজাইন চেঞ্জ করে সেই জায়গাটিতে রেখেছেন। আর অন্যদের বেলায় আপনি তাদেরকে মিনিমাম জানাজার নামাজটা পড়তে দেবেন না। সেই জানাজার নামাজ পড়ানোর সময় যদি কেউ স্লোগান দেয়, তাদেরকে আপনি গ্রেপ্তার করবেন, তাদেরকে আপনি শহীদ মিনারের লাশ নিতে দেবেন না, ডেড বডি নিতে দেবেন না। এই যে অমানবিক কাজ, সেই অমানবিক কাজটা তো আপনি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে করছেন তা তো না, আপনি মানবতার বিরুদ্ধে করছেন, আপনি হিউম্যানিটির বিরুদ্ধে করছেন। আওয়ামী লীগের যে নেতারা, তারা তো প্রথমত মানুষ, এরপরে যে তার দলের পরিচয়, তার সংগঠনের পরিচয়। প্রথমত মানুষ, এবং একজন মুসলমানকে আপনি জানাজা দিতে দিচ্ছেন, একজন মুসলমানকে আপনি তার প্রাপ্য সম্মান দিচ্ছেন না, তার ডেড বডি। এটা আমাদের দেশে সম্ভব, এটা করা হচ্ছে। সরকার খুব দৃষ্ট চিত্তে, খুশি মনে এই কাজগুলো করছে, এবং তারা মনে করছে যে দিস ইজ লাস্ট টাইম। তারা নিজেরা কখনো মারা যাবেন না, তাদের কোনো নেতৃত্ব কখনো মারা যাবেন না, তারা কখনো ক্ষমতা থেকে চ্যুত হবেন না, তাদেরকে কখনো ক্ষমতা ছাড়তেও হবে না, তারা আজীবন এই ক্ষমতায় থাকবেন, তারা এটা মনে করছে। এই মনে করাটা আপনার হিটলারও মনে করেছিল, আইয়ুব খানও মনে করেছিল, ইয়াহিয়াও মনে করেছিল, মুসলিনিও মনে করেছিল, কিন্তু কোনো মনে করা বাস্তবায়িত হয়নি।
হয় আজ নাইলে কাল, আপনাকে পাত্তারি গুটাতেই হবে। এবং তখন আপনার বিরুদ্ধে যে রিভেঞ্জটা জারি হবে, যে প্রাকৃতিক যে প্রতিশোধটা জারি হবে, কেউ যদি সেটা নাও নিতে চায়, প্রকৃতি তার প্রতিশোধ নেবে। প্রকৃতি কিন্তু প্রতিশোধ নিতে ছাড়বেন। তো সেই সময়টায় আপনারা তখন আবার বলবেন না যে না আমাদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, আমাদের বিরুদ্ধে অমানবিক কাজ করা হচ্ছে। কারণ অমানবিক কাজের সূত্রটা আপনারাই দেখিয়ে দিচ্ছে। ওই আওয়ামী লীগ আমলে তো ইচ্ছা করলে প্রেসিডেন্ট জিয়ার কবর ওখান থেকে তুলে ফেলতে পারে, চন্দ্রিমা উদ্যান থেকে। শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে ওখানে প্রেসিডেন্ট জিয়ার ডেড বডি নেই, সেটি বলেছেন, কিন্তু কখনো বলেননি যে ওই কবরটিকে ওখান থেকে তুলে ফেলতে হবে। সবুর খানের কবরটিকে সংসদ ভবনের কোণা থেকে তুলে ফেলতে হবে কখনো কিন্তু বলেন, তাই না? তো আজকে এই যে তিন নেতার মাজার আমরা দেখি দোয়েল চত্বরের পাশে। এই তিন নেতা কি বাংলাদেশের জাতীয় সংগ্রামে কোনো অবদান আছে তাদের? কোনো অবদান নেই, বরং তারা বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন। খাজা নাজিমুদ্দিনের খবর আছে এখানে, কই আওয়ামী লীগ সরকার তো ওদেরকে তুলে ফেলেনি? তুলে ফেলা উচিত ছিল। নাজিমুদ্দিন তার কবরকে ওখান থেকে তুলে ফেলা উচিত ছিল। সবুর খানের কবরকে সংসদ ভবনের কোণা থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। সরাসরি তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসাবে কাজ করেছেন, কিন্তু না। জিয়া ভাই একটু আগে যেটা বলছিলেন যে ওই সময়কার রাজনীতিবিদদের ভিতরে এইটুকু অবশেষ ছিল যে অ্যাটলিস্ট মানবতা দেখাতে হবে। এই যে প্রতিপক্ষের সাথে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক মতবিরোধ আমি রাজনৈতিক টেবিলে আমি সেটার মীমাংসা করব, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং ওই লোকটির যা যা প্রাপ্য একজন মানুষ হিসাবে সেই প্রাপ্য আমাকে দিতে হবে। একজন হিউম্যান বিইং হিসাবে তার যেটুকু সম্মান প্রাপ্য সেই সম্মানটুকু আমাকে দিতে হবে। তো সেই জায়গাটা কিন্তু এখন আর নাই। এখন আমাদের যে নতুন কালচার, ইউনুসের যে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় স্বাধীনতার যে কালচার, যে অশ্লীলতার কালচার, যে শিক্ষককে মারা কালচার, যে মায়ের মানে জননেন্দ্রিয়কে ব্যবহার করে শব্দ ব্যবহার করা কালচার, এবং সেখানে পা দিয়ে দলা, পা দিয়ে কোচকানো, লটকানো, এইসব কালচার, সেই কালচারের ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো আছে এবং কালচারের আউটফল হচ্ছে, আউটকাম হচ্ছে এই জিনিসগুলো। যে কবরের থেকে লাশ মঈনুদ্দিন খান বাদলের কবর জ্বালিয়ে দিতে হবে কেন? তিনি মুক্তিযোদ্ধা, তিনি বীর মুক্তিযোদ্ধা, তার কবর জ্বালিয়ে দিতে হবে। তো কতখানি নৃশংস, কতখানি জিঘাংসা পরায়ণ হলে, কতখানি অমানবিক হলে মানুষ এই কাজগুলো করবে? এই কাজগুলো স্যাডিস্টরা, এই কাজগুলো যারা সিরিয়াল কিলার, যারা স্যাডিস্ট, তারা এই কাজগুলো। এখন সুস্থ মানুষ এই কাজগুলো করতে পারে, রাজনীতিবিদ, সুস্থ রাজনীতিবিদ এগুলো কাজগুলো করতে পারে না। তো আপনি যখন একটি অসুস্থ রাজনীতির চর্চা বাংলাদেশের উপরে চালু করে দেবেন, ডেফিনেটলি আপনি সেই অসুস্থ রাজনীতির ভিকটিম হবেন, সেটা আজ হোক কিংবা কাল। ওয়েট অ্যান্ড সি। এর মার নেই, এর কোনো বত্তায় ঘটবে না। যেই আসুক ক্ষমতায় আপনাকে সাফার করতেই হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনাকে করি, আপনি আগের বার বলেছিলেন নাকি সেটা আমার, এই যে তোফায়েল আহমেদ একজন ইনস্টিটিউট, আমির হোসেন আমু একজন ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন একজন ইনস্টিটিউট, সৈয়দ আশরাফুল ইসলাম একজন ইনস্টিটিউট, এরা শুধু ব্যক্তি না, রাজনীতিবিদ না, আব্দুল কুদ্দুস মাখন একজন ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটদের কাছ থেকে আসলে নতুন প্রজন্ম বা পরের প্রজন্ম, তাদের পরের প্রজন্ম, তাদের পরের প্রজন্ম, এরা কি কিছুই শিখলো না? শ্রদ্ধাবোধ, সম্মান, রাজনীতি, দেশ চালানো, কোনো কিছুই শিখলো না। আপনি যেটা বলছিলেন যে আমার মনে আছে তোফায়েল ভাইয়ের ওই ঘটনাটা, তখন পত্রিকায় আমি পড়েছি, তখন তো আর আমি এই এলাকায় 1996 থেকে 2001-এ, তখন আমি পত্রিকায় পড়েছি তোফায়েল ভাই বলেছেন যে চাষিদের কথা চিন্তা করেই তিনি চিনির দাম চাইলেও কমাবেন না, মানে পরিষ্কার বার্তা যেটা, চাইলেও কমাবেন না। এতে সরকার প্রধান তার উপর কিন্তু অসন্তুষ্ট হয়নি, কিংবা জনগণও অসন্তুষ্ট হয়নি, সাধারণ মানুষও অসন্তুষ্ট হয়নি। আমি এখনই আপনাকে বলে দেই যে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরের 1 বছরের মধ্যে রুলস অফ বিজনেসে হাত দিয়েছিলেন শেখ হাসিনা।
রুলস অফ বিজনেসে হাত দেওয়ার মানেটা ছিল যে রুলস অফ বিজনেসটাকে সংশোধন করে আমলাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে খর্ব করা। আওয়ামী লীগের একটা বড় অংশের নেতারা চাচ্ছিলেন যে এই আমলাদের ক্ষমতা খর্ব না করে বরং বাড়িয়ে দেওয়া। অর্থাৎ যে হাইব্রিড নেতাদের কথা আমরা বলি, যারা তোফায়েল আহমেদ বা আমির হোসেন আমু বা আব্দুর রাজ্জাক, এই প্রজন্মের পরবর্তী প্রজন্মে যারা ক্ষমতায় এসছেন বা যারা দলে এসছেন, এরা চিন্তা করেছিল যে আমলারা ছাড়া দেশ চলে না, আমলারাই দেশ চালায়, সুতরাং আমলাদের সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা উচিত। আমলাদের ফ্যাসিলিটিস গুলো বৃদ্ধি না করলে, আমলাদের ভিতরে অসন্তোষ থাকলে আমলারা কিন্তু সরকারকে টিকিয়ে রাখবে না, আমলারা সরকারকে অজনপ্রিয় করে দিতে পারে। এরকম একটি ঘটনার প্রেক্ষিতে আপনার 97 সালে চালু হয় রুলস অফ বিজনেস এর উপরে মোটামুটি বা রুলস অফ বিজনেস নিয়ে কাজ। সেই সময় তোফায়েল আহমেদ স্ট্রংলি ভূমিকা রেখেছিলেন রুলস অফ বিজনেসটাকে পরিবর্তন করার জন্য। তো এই যে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন তারা, সেই পরিবর্তন করার চেষ্টাটা আওয়ামী লীগের এক শ্রেণীর নেতারা কিন্তু ভালো চোখে দেখেননি, এবং এই যে সংসদ আপনার যারা আমলারা, তারাও কিন্তু ভালো চোখে দেখেননি। পরবর্তীতে কি হলো, 2009 সালে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের কাছ থেকে এই সেক্রেটারিয়েটের লোকেরা, এই আমলারা এত বেশি সুযোগ সুবিধা আদায় করে নিল, যেটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এর আগে কখনো তারা পারেনি। বিএনপি আমলে পারেনি, জাতীয় পার্টি আমলে পারেনি, আওয়ামী লীগের 96 আমলে পারেনি, সেই সবগুলো কিন্তু না পারা পেরেছে তারা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে। আমাদের স্পষ্ট মনে আছে 9 সাল থেকে শুরু করে 18 সাল পর্যন্ত একটার পর একটা রুল জারি করে আমলারা তাদের সুযোগ সুবিধাগুলোকে হাসিল করে নিয়েছে। একটা গাড়ি তারা 6 মাস পর পর চেঞ্জ করেছে, একটা হ্যামার গাড়ি কোনো কারণ ছাড়া, একবারও ওভারহোলিং হয়নি, সেই গাড়িকে তারা 6 মাস পর আবার ব্র্যান্ড বদল করে ফেলেছে। 15 লক্ষ টাকা তারা একটা সেক্রেটারিয়েটের তাদের যে আপ্যায়ন বাবদ তারা পাশ করিয়ে নিয়েছে। আমি একবার হিসাব করেছিলাম, যখন কলাম লিখতাম সেই সময় একবার হিসাব করেছিলাম যে একটা সেক্রেটারি 4.5 থেকে 5 লক্ষ টাকা পারিতোষিক পান প্রতি মাসে। এই টাকাটা দিয়ে তিনি আপ্যায়ন করেন মানুষ। যদি তিনি সারাদিন 1 কাপ করে চা খাওয়ান 1000 মানুষকে, তারপরে কত টাকা লাগে? 4.5 থেকে 5 লক্ষ টাকা প্রতি মাসে তারা এই আপ্যায়ন বিল নিতেন। তো একুনে তারা কত টাকা বিল নিতেন, এই হিসাবটা কিন্তু বিশাল একটা। এই যে বৈপরীত্য, এটা কেন করেছিলেন শেখ হাসিনা? কারণ তিনি বুঝতে পেরেছিলেন দলের একটা বড় অংশ এই আমলাদেরকে তোষণ করে তারা কিন্তু রাজনীতি করতে চাইছে, এবং সেই সময় থেকেই কিন্তু এই তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু টাইপের লোকেরা কর্নার হতে শুরু করে, তারা রীতিমতো কর্নার হতে শুরু করে। এবং আমরা যখন দেখি যে হাইব্রিড নেতারা যখন একটা 5 লাখ টাকা 10 লাখ টাকা দামের ঘড়ি পরে সে বারবার করে ঘড়িটাকে প্রদর্শন করে, যখন নাটকের নায়িকাদেরকে নিয়ে যখন ফটো সেশন করেন, তখন আমরা আক্ষেপ করে বলি যে এই লোকেরা যে লোকদের স্থলাভিষিক্ত হয়েছে, সেই লোকদের নাম হচ্ছে তোফায়েল আহমেদ, সেই লোকদের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, সেই লোকদের নাম হচ্ছে আমির হোসেন আমু। তাহলে আপনি আজকে যে বলেন যে ঐতিহ্য কোথায়? কে শিখল? কোথায় শিখল? কিছুই তো শেখেনি। আজকে বঙ্গবন্ধু যদি তোফায়েল আহমেদের মতো লোকদের উপরে, নেতৃত্বের উপরে বিশ্বাস না করতেন, তাহলে কি হতো? তিনি যখন পাকিস্তান চলে গেলেন বন্দী হয়ে, এদিকে কি ঘটছে কি না ঘটছে তিনি তো জানতেন না। আজকে যদি তোফায়েল আহমেদের মতো, তাজউদ্দিন আহমেদের মতো, আব্দুর রাজ্জাকের মতো, নজরুল ইসলামের মতো নেতারা না থাকতেন, তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রাম কোন জায়গায় থাকতো আমাদের ভাবতে এখন পর্যন্ত গায়ে কাটা দেয়। কিন্তু সেই জায়গা থেকে আমাদের এই প্রজন্মের নেতারা আমার ধারণা কোনো কিছু শিক্ষা নেয়নি, নেওয়ার কথাও না। কারণ তারা মনে করে তারা একাডেমিক কোয়ালিফিকেশন দিক থেকে অনেক বেশি লেখাপড়া শিখে ফেলেছেন। তারা কেউ কেউ হয়তো পিএইচডি করেছেন, কেউ কেউ বিদেশ থেকে পিএইচডি করেছেন, কেউ কেউ ব্যারিস্টার হয়েছেন ইংল্যান্ড থেকে। তো এরা এই আপনার এই পাশ করা বা ব্রজমোহন কলেজে বা ব্রজলাল কলেজে বা মদন মোহন কলেজে পাশ করা একজন লোককে
শ্রদ্ধা করবেন, নেতৃত্ব হিসেবে মানবেন, এটা আমার কাছে মনে হয় না তারা মানতেন। কিন্তু ওইটা দলে থাকার জন্য তারা বলতেন যে হ্যাঁ মানি, শ্রদ্ধা করি, আসলে মানতেন না। এটা আমরা তোফায়েল আহমেদের ক্ষোভ থেকে, তোফায়েল আহমেদ যে এই যে 111 সময় যে তিনি যে সংস্কারপন্থীর পক্ষে চলে গিয়েছিলেন, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ, এবং এই যে আমাদের নতুন প্রজন্মের নেতা বইয়ের কাগজের মালিক যে সাবের হোসেন চৌধুরী, এরা যে সরাসরি সংস্কারপন্থী হয়েছিলেন, সংস্কারপন্থী হওয়ার পরে শেখ হাসিনার বিরাট ভাজনও হয়েছিলেন, যে কারণে 2009 সালে তোফায়েল আহমেদ কোনো পদ পাননি। তো এই কারণগুলো তো এমনি ঘটে। তারা সংস্কারটা কেন চেয়েছিলেন? তারা সংস্কারটা চেয়েছিলেন দলকে গতিশীল করার জন্য। আজকে সেই সংস্কারগুলো হলে আজকে দলটা এরকম মুখ থুবড়ে পড়তো না। এক শেখ হাসিনা চলে যাওয়ার পরে দ্বিতীয় কোনো লিডারশিপ নাই, যে লিডারশিপ দাঁড়িয়ে স্পষ্ট বলতে পারে আই এম দ্য অল্টারনেটিভ, আমি শেখ হাসিনা। এই দায়িত্বহীন কণ্ঠে এই কথাটা বলার মতন কোন নেতৃত্ব নাই। কিন্তু এটা থাকা উচিত ছিল, এটা থাকতে পারতো, থাকা উচিত ছিল, আনফরচুনেটলি হয়নি। জানি না এখন যারা আছেন তারা তোফায়েল আহমেদের মৃত্যু পরবর্তী সময়ে তার আদর্শ নীতি বা তার কর্মপদ্ধতি বা তার যে ত্যাগ, সেটা থেকে কতটুকু শিক্ষা নেবেন, কতটুকু শিক্ষা বাস্তবায়ন করবেন, এটা আমরা জানি। আশা করবো তারা যেন নেই। সঙ্গে তখন মঞ্জু ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি, জিয়া ভাইয়ের কাছ থেকে শুনবো এই যে শহীদ মিনারে না নেওয়া, বলছিলাম মঞ্জু ভাই বিস্তর একটা ব্যাখ্যা দিয়েছেন। আমাদের দাবিটা তোফায়েল আহমদকে শহীদ মিনারে নেওয়া হোক, এটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক, এইটাকে কেন সরকার অবহেলা করছে? সরকারে তো ভয় পাচ্ছে যে শহীদ মিনারে গেলেই কি সরকার পড়ে যাবে নাকি, তারেক রহমানের সরকারের পতন হয়ে যাবে নাকি তোফায়েল আহমদকে শহীদ মিনারে নিলে? বা শহীদ মিনার কে তারা মনে করছেন যে এটা একটা দলের কিনা? আপনি মঞ্জু ভাইয়ের কথার সঙ্গে আমি একটু মিলাই, সেটা হচ্ছে যে দেখেন বঙ্গবন্ধুর পরবর্তীতে কতগুলো স্টেপ ছিল নেতৃত্বে। দেখেন 4 জাতীয় নেতা, তার পরবর্তী ধাপে ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের নিউক্লিয়াস গ্রুপ, কাজী আরেফ আহমেদ, আপনার সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, ফজলুল হক মনি, তারপরে আসে তোফায়েল আহমেদরা। এই যে 4-5টা ধাপ যে ছিল, তারা এক একজন যে এরা নেই আমরা তারপরে, যার জন্য বঙ্গবন্ধুকে মারার পরে 4 নেতাকে হত্যা করার পরে আওয়ামী লীগের রাজনীতিতে থামিয়ে রাখা যায়নি। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ ছিল। আবার দেখেন, বঙ্গবন্ধু কোনোদিন সবুর খানকে সবুর ভাই ছাড়া সম্বোধন করেননি, কখনো না। উনি তো ফকা চৌধুরীর বাড়িতেও গেছেন, খেয়েছেন। রাজনৈতিক যেটা বলছে, রাজনৈতিক যে কালচার ছিল, দ্বিমত ছিল, কিন্তু এখন প্রতিহিংসার রাজনীতি কে আনলো, আপনাকে সেইটা দেখতে হবে। আপনি দেখেন যে জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, মারা যাওয়ার পরে যখন বিএনপি 7টার প্রেসিডেন্ট হলেন, MN হুদা ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, যেহেতু তার সন্তানদেরকে 1 টাকায় বাড়ি দেওয়া হলো, তার সন্তানদেরকে গাড়ি দেওয়া হলো, যাদের পড়ালেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো, কোকো 1 কোকো 2 স্টিমার নামতে থাকলো। এর পরবর্তীতে 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, ওই 32 নম্বর দেওয়া হলো বাংলাদেশ সরকারকে। তো শেখ হাসিনা বা শেখ রেহানার কোনো কিছু ছিল না, শেখ রেহানাকে একটা বাড়ি দেওয়া হলো গুলশানে, যেটা ধানমন্ডিতে, যেটা এখন ধানমন্ডিতে থানা। এই বাড়িটা, হ্যাঁ এই বাড়িটাকে শুধু উচ্ছেদ করেন শেখ রেহানাকে, ওখানে থানা বানানো হয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী বেগম জিয়া ওইটার উদ্বোধনীতে গিয়েছে। তা প্রতিহিংসার রাজনীতি কোত্থেকে আসলো? বারবার বলা হয় যে এই না, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি, মঞ্জু ভাই কিছুটা বলেছেন, প্রতিহিংসার রাজনীতি কখনোই করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাধ্য করা হয়েছে,